হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ইতিমধ্যে সকালে স্নান পুজো দুটোই কমপ্লিট হয়ে গেছে, আর তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে তোজোর হরলিক্সটা করে দিতে, আর হাজবেন্ডকে চা করে দিয়েছি। আমি এখন আর চা খাবো না, আর এখন বসিয়ে দিচ্ছি তোজোর টিফিনটা। আজকে ওকে ভাবলাম একটু স্যান্ডউইচ বানিয়ে দেব। তোজোর স্কুলের টিফিনের প্ল্যানিংটা কিন্তু আমি আগের দিন রাত্রিবেলায় করে রাখি। সেই কারণে আগের দিন রাত্রিবেলা তোজোকে যখন পড়া থেকে আনতে আমি যাই বা ওর বাবা যায়, পরের দিনের টিফিনে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসতে পারে। না হলে সকালবেলা হলে না খুব সমস্যা হয়। আজকে যেমন এনেছিলাম চিজ, মানে কালকে রাত্রে এনে রেখেছিলাম, আজকে সেই জন্যই স্যান্ডউইচটা করে দিতে পারছি। আর সব সময় তো সব কিছু আমাদের ঘরে থাকে না, যেমন চিজটা কিন্তু একদমই আমার বাড়িতে থাকে না। সে কারণে কিউব চিজগুলো যখন দরকার হয় আমি বাইরে থেকেই কিনে নিয়ে আসি, কারণ আমি দেখেছি চিজ না অনেক দিন ফ্রিজে রাখলে নষ্ট ও শ্যাতলা পড়ে যায়। আসলে জানি না এটা আমার রাখার দোষ নাকি সত্যি এরকম কিছু হয়, তোমরা জেনে থাকলে আমাকে জানিও তো। আর একদম নর্মালভাবে কিন্তু স্যান্ডউইচটা করেছি, কোনো রকম তেল বাটার কিছুই দিইনি। শুধু ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি আর তার ওপর দিয়ে একটু সস লাগিয়ে একটু শসা দিয়েছি, আর শসার ওপরে একটু গ্রেটেড চিজ দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি ওটা ঢেকে দিয়েছিলাম যাতে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। আর তারপরে আমি কিন্তু ওর টিফিনটা গুছিয়ে দিয়ে এখন ওকে রেডি করে দিচ্ছি। আর দেখো আমার অবস্থা, সেই কখন স্নান করেছি এখনো কিন্তু মাথা থেকে গামছাটা খুলতে পারিনি। আমার সাথে এরকমই হয় জানো তো, যতক্ষণ না ওকে রেডি করি আমি বাড়ি থেকে বের করতে পারি ততক্ষণ নিজের দিকে কোনো টাইমই দিতে পারি না। আর তোজো চলে যাওয়ার পরে মাথা থেকে গামছাটা খুলে চুল আঁচড়ে একটু সিঁদুর ক্রিমটা মেখে নিয়েছি, আর এখন দেখো বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আজকেও জানো তো রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই, কারণ সেই রবিবার দিন মাটন রান্না করেছিলাম, ফ্রিজে না অনেকটা মাটনই রয়ে গেছে। তাই হাজব্যান্ড বললো আজকে দুপুরে আমরা মাটন দিয়েই খেয়ে নেব, তবে আমি তো খাবো না। তাই আমার জন্য আনা হয়েছিল ছোলা আর এই যে ডিম। আমি এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করে নেব। আর আজকে দুপুরে আমার জন্য বানাবো ছোলা দিয়ে একটা চাট। তার জন্য কিন্তু গাজর টমেটো এসেছে, তাই সেগুলোকে ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে ফ্রিজ আপ করে নেব। আর এদিকে দেখো হাজব্যান্ডের টিফিনটাও করে দিচ্ছি। হাজব্যান্ডও বললো আজকে আর ডিম টোস্ট করো না, তুমি আমাকে বরং একটু পাউরুটি সেকে ডিম আর কলা দিয়ে দাও। তো সেটা তো খুব হেলদি একটা ব্রেকফাস্ট, তাই ওদিকে পাউরুটিটা সেকতে বসিয়েছি। আর যেই ছোলা কাবলি ছোলা এনেছিল সেগুলোকে এখন ঢেলে রাখছি। আর দুপুরে বললাম তো আমি ছোলা দিয়ে একটা চাট বানাবো, তার জন্য ছোলাটাকে এখন ভিজিয়ে নিচ্ছি। পরের দিকে একটু সিদ্ধ করে নিলে কিন্তু ছোলাটা ভালো সিদ্ধ হয়ে যাবে। আর রাত্রিবেলা আজকে করব কাবলি ছোলা, মানে ওই চানা মশলা, তার জন্য কাবলি ছোলাটাকে ভিজিয়ে রাখছি। আর আমি দুটো ছোলা কিন্তু একটু উষ্ণ গরম জলে ভিজিয়েছি, কারণ আমাদের হাতে যখন টাইম কম থাকে তখন কিন্তু ছোলাগুলোকে এইভাবে ভিজালে বা কখনো কখনো মটরও যদি এইভাবে ভিজাও, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু ফুলে যায়। আমার কালকের ব্লগে সঞ্চিতাদি কমেন্ট করেছে, সে লিখেছে তোজোর পুজো দেওয়া দেখে খুব ভালো লাগলো। আমার তোজো পুজো দেয় জানো তো, শুনে আমারও খুব ভালো লাগলো। আসলে কি বলতো, বাচ্চা যতই ছোট হোক ওদের যদি এই শিক্ষাগুলো আমরা দিতে পারি, ওদের ভবিষ্যতের জন্য অনেকটা উপকারী হবে। আর জানো তো আমি ঠিক করেই রেখেছি, আর একটা বছর বাদে তোজোকে হনুমান চালিসা পড়াটাও শিখিয়ে দেব। কারণ কি বলতো, জীবনের সব শিক্ষারই প্রয়োজন আছে, আর সময়ের সাথে সাথে কোন শিক্ষাটা যে কখন কার লেগে যাবে সেটা আমরা আগে থেকে কেউ বলতে পারি না। তাই বাচ্চাদের সবকিছু শিক্ষার সাথে পরিচিত করার দরকার। আর তোমাদের তো বললামই রান্না সেরকম একটা ঝামেলা নেই, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর সাথে মাটনটা গরম করে নিয়েছিলাম, আর সাথে আমার ছোলাটাও সিদ্ধ করে নিয়েছি। তবে কালকের দিনটা তো ছুটি বলে কাটিয়ে দিয়েছি, আজকের দিনটা আর ছুটি করব না গো। আজকে না রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব, কারণ অনেক দিন হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করা হয় না। তাই ভাবছি আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। আর ওই কোণা থেকে মশলার কন্টেনারের যে র্যাকটা সেটা টেনে নিয়ে এসেছি, আর এখন সমস্ত মশলার কন্টেনারগুলো নামিয়ে নিয়েছি। আর কি বলতো, অনেক দিনই হয়ে গেল কন্টেনারগুলোকে মাজা হচ্ছে না, তাই ভাবলাম আজকে তো হাতে অনেকটাই সময় রয়েছে,
তাই কন্টেনারগুলোকে আজকে মাজবো। তার আগে এরকম বাটি বাটি করে যে সমস্ত মশলাগুলো রয়েছে কন্টেনারে সেগুলো আগে ঢেলে রাখবো। কি বলতো, প্রতিদিনই কিন্তু আমি রান্নার পরে কন্টেনারগুলোর ওপরটা ভালো করে মুছে নিই, তবে ভিতরটা তো আর সেইভাবে পরিষ্কার করা হয় না। যখন আমাদের খুব তাড়া থাকে দেখবে ওই মশলার মধ্যে আবার যে মশলাটা আসে সেটা ঢেলে নিই, তখন কিন্তু আর ভালোভাবে পরিষ্কার করা হয় না কন্টেনারগুলো। আবার কখনো কখনো দেখা যায় গুঁড়ো মশলাগুলোর কন্টেনার তো আমরা ঢালার সময় পরিষ্কার করেই আবার ঢালি, কিন্তু গোটা মশলার কন্টেনারগুলো কিন্তু সবসময় পরিষ্কার করা হয় না। তাই ভাবলাম আজকে সব কন্টেনারগুলো কিন্তু পরিষ্কার করব। আর এদিকে দেখো সমস্ত মশলা কিন্তু আমি বাটি বাটি করে রেখে দিয়েছি। আর এই বাটিগুলো একটা জায়গায় আমি কিন্তু ঢেকে রেখে দেব। মশলার কন্টেনারগুলো যখন ধোয়া হয়ে যাবে তারপরে আবার ঢেলে রাখবো সমস্ত মশলা। আর তোমরা তো দেখতেই পাও আমার রান্নাঘরে কিন্তু বেশি জিনিসই কাচের জিনিস। আর কি বলতো, কাচের জিনিসের একটাই সুবিধে, সেটাকে তুমি একটু সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু সেটা আবার নতুনের মতন হয়ে যায়। আর আমি যে কন্টেনারগুলোকে ধুচ্ছি একটু উষ্ণ গরম জলে ধুচ্ছি, তবে এর মধ্যে লিডগুলো দেবো না, কারণ লিডগুলোর মুখে তো রবার থাকে, তাই ওটা ঠান্ডা জলে ভিজাবো। আর একটু ভিজিয়ে পরিষ্কার করে নিলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। ওই গামলাটার মধ্যে আমি সমস্ত কন্টেনারগুলোকে ভিজিয়েছি, আর এই গামলাটার মধ্যে আমি লিডগুলোকে ভেজাবো, কারণ এই জলটা সম্পূর্ণই ঠান্ডা। আর এই সমস্ত কন্টেনারগুলো কিন্তু আমি এরকম ভিম লিকুইড দিয়ে মেজে থাকি, কারণ দেখবে সার্ফ দিয়ে যদি ধোয়া হয় তাতে সার্ফের একটা গন্ধ করে, আর ভিম লিকুইডের কিন্তু সেরকম একটা গন্ধ আসে না। এদিকে আমি দুটো গামলার মধ্যে একটাতে কন্টেনার আর একটাতে লিডগুলো ভিজিয়ে দিয়ে রান্নাঘরে যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নেব। আর তোমরা তো জানোই আমার রান্নাঘরে কিন্তু প্রচুর ট্রে রয়েছে, যার ওপরে আমি সমস্ত জিনিসগুলোকে রাখি, আর সেগুলোকে এখন বার করে নিচ্ছি, তারপর মেজে নেব। এর আগের দিনের কোনো একটা ব্লগে একজন দিদি কমেন্ট করেছিলে, সে লিখেছিলে তোমার কন্টেনারগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ দিদি। আর কি বলতো, এই সুন্দর কন্টেনারগুলো কিন্তু অনেকটা কষ্ট করে আমাকে কিনতে হয়েছে। আমার মতন মধ্যবিত্ত ঘরের বউদের কোনো জিনিস চাইলেই যে হট করে পেয়ে যায় সেটা নয়, তার জন্য কিন্তু অনেকটাই ধৈর্য ধরতে হয়। আবার অনেক সময় এমনও শুনতে হয়েছে এগুলো নাকি ফালতু খরচ। তোমরাই বলো তো, এগুলো কি ফালতু খরচ? সব কিছুরই তো একটা সৌন্দর্য আছে, তাই না? আর ঘরবাড়ি সাজাতে গেলে তো একটু এত খরচ আছেই, সেটা না সবসময় হাজব্যান্ডরা বোঝেই না, তার জন্য অনেকটাই পরিশ্রম করে বলতে পারো এই শখের জিনিসগুলো করতে হয়। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রান্নাঘরটা খুব সুন্দরভাবে মুছেও নিচ্ছি। প্রথমে জানলাটাকে মুছে নিয়েছি। আসলে কি বলতো, আমি যখনই রান্নাঘর এইভাবে ডিপ ক্লিনিং করি তখনই না আগে জানলাটা পরিষ্কার করি, কারণ তোমরা দেখতেই পাও জানলার ধারে কিন্তু আমার গ্যাস ওভেনটা। আর রান্না করতে গেলে তো প্রচুর তেল ছিটে, কারণ আমার ঘরে তো চিমনি নেই, সেই জন্য। তাই সপ্তাহে যেদিন আমি রান্নাঘর পরিষ্কারের জন্য বরাদ্দ রাখি সেদিন কিন্তু সমস্ত কিছুর সাথে সাথে জানলাটাকেও একবার ভালো করে পরিষ্কার করে নিই, সেটা ওই বাসন মাজার সাবান আর স্ক্রচ ব্রাইট দিয়ে। তাতে করে কিন্তু জানলাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এটা যদি আমি প্রতি সপ্তাহের কাজটা না করি তাহলে কিন্তু জানলাটায় একটা মোটা চটা পড়ে যাবে, যেটা তেল চিটচিটে, আর সেটা তুলতে কিন্তু অনেকটাই খাটনি করতে হবে আমাদের। রান্নাঘরে প্রতিদিনের কাজের মধ্যে এমন অনেক কাজ আছে যে কাজগুলো যদি আমরা একটু অভ্যেসে পরিণত করতে পারি তাহলে কিন্তু রান্নাঘর সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকবে, আর তেল চিটচিটে তো পড়বেই না। আর কি বলতো, রান্নাঘর হচ্ছে এমন একটা জায়গা যেখানে একটা মেয়ে কিন্তু 24 ঘন্টার বেশিটা সময় সেখানে কাটিয়ে দেয়। আর সেই জায়গাটা যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার নিজের মধ্যেও যেমন একটা পজিটিভিটি কাজ করবে, আর সারা বাড়িতে কিন্তু একটা পজিটিভ এনার্জি থাকে। সেই জন্য আমি কিন্তু চেষ্টা করি সব সময় আমার রান্নাঘরকে নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার রাখতে। আর দেখবে সমস্ত ঘরের তুলনায় রান্নাঘরটাই কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের নোংরা হয়ে যায়, কারণ সেখানে তো সমস্ত রকমের কাজ করা হয়, আর তেল চিটচিটে তো খুব বেশি করে হয়। তাই রান্নাঘরটাকে যদি আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে কিন্তু রান্নাঘর সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকে। আর কি বলতো, আমি কিন্তু সব সময় রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাও। এখন কি হয়ে গেছে বলতো, রান্নাঘরটা যদি অগোছালো থাকে বা নোংরা হয়ে থাকে সেটা আমি একদমই দেখতে পারি না, কারণ এই কাজগুলো করতে করতে না এমন একটা অভ্যেস হয়ে গেছে, যদিও বা কোথাও একটু নোংরা দেখি
সেটা কতক্ষণে পরিষ্কার করব সেই দিকে চিন্তা চলে যায়। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রান্নাঘরের অনেকগুলো কাজ সেরে ফেলছি। যেমন মুখটা চলছে, সাথে কিন্তু হাতও চলে যাচ্ছে। আর সমস্ত কিছু মাজার পরে কন্টেনারগুলোকেও মেজে দিয়েছি, আর এখন সেটা জল ঝরাতে দিয়ে দিলাম। প্রতিদিনের মতন আবারও তোমাদের একটু মনে করে দিই, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তোমরা যদি এরকম ভিডিও আমার থেকে দেখতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এখনই সময়টা হচ্ছে বিকেলবেলা। তোমরা তো জানোই আমি দুপুরে ঘুমাই না, তাই ভাবলাম কাজগুলো যখন পড়ে রয়েছে কাজগুলো আগে করে নিই। এখন ওই ঘড়িতে ওই 5টা মতন বাজে, চলে এসেছি সোজা রান্নাঘরে। কারণ কি বলতো, কন্টেনারগুলো ধোয়ার পরপরই কিন্তু আমি মশলাগুলো ঢালি না, ওইটা একটু জল ঝরে গেলে তারপর পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে এখন সমস্ত মশলাগুলো ঢেলে নিচ্ছি। রান্নাঘর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও আমাদের কাছে একটা বড় কাজ, তেমনি কিন্তু রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখাও একটা আমাদের কাছে বড় কাজ। আর সেই কাজটাই কিন্তু এখন আমি করে নিচ্ছি। প্রথমে কন্টেনারগুলোর মধ্যে সমস্ত মশলাগুলো ঢেলে কন্টেনার একটাকে গুছিয়ে নেব। রান্নাঘর তখনই নিট অ্যান্ড ক্লিন থাকে যখন রান্নাঘরটা সুন্দরভাবে গোছানো থাকে, তাই সমস্ত কিছু অর্গানাইজের ওপরেও কিন্তু দেখতে সুন্দর লাগে। আর আমি কিন্তু সেইভাবেই রান্নাঘরটাকে অর্গানাইজ করে রাখি। আমার অবর্তমানে যদি কেউ রান্নাঘরে ঢোকে, সে কিন্তু সমস্ত কিছু চট করে হাতের কাছে পেয়ে যাবে, তাকে কিন্তু তার জন্য চারিদিক ঘুরে দেখতে হবে না। আমি সেইভাবেই রান্নাঘরটা অর্গানাইজ রাখি, কারণ মাঝে মাঝে আমার হাজবেন্ডই চলে আসে রান্নাঘরে রান্নাবান্না করতে। আর এই দেখো সমস্ত কন্টেনারগুলো কিন্তু আমার রিফিল করা হয়ে গেছে, আর এখন সুন্দরভাবে অর্গানাইজ করে রাখবো। আর এই কন্টেনার একটার মধ্যে আমার প্রতিদিনের রান্নায় যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলোই কিন্তু রাখি। এক্ষেত্রে কিন্তু রান্নার সময় আমার অনেকটাই সুবিধে হয়। আর বাকি যে মশলাগুলো থাকে, মানে ডাল বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো, সেগুলো কিন্তু আপাতত একটা জায়গায় রাখি। সেটার জন্য কিন্তু আমি একটা সেলফ কিনেছি, তবে কি জানো তো, এখনও না সেটা ফিটিং করা হয়নি। কারণ ইচ্ছে আছে আগে পুরো রান্নাঘরটাকে কালার করব, তারপরে সেই র্যাকটা ফিটিং করে তার মধ্যে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখবো। ইচ্ছে তো অনেক কিছুই আছে জীবনে, জানি না সব ইচ্ছে কবে বাস্তবায়িত করতে পারবো। আর দেখো সমস্ত কিছু কিন্তু আমি এরকম ট্রের মধ্যে করেই রাখি। এতে না প্রতিদিন রান্নাঘরের যে সেলফটা সেটা মুছতেও সুবিধে হয়, আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর অর্গানাইজ থাকে। আর যে ট্রেগুলো দেখছো, এগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করার জন্যই কিনিনি। এগুলো ঘরে যে ট্রেগুলো পড়েছিল, মানে কিছু রং চটা বা কিছু ভাঙা চোরা, সেইগুলোকে কিন্তু আমি এই কাজে লাগিয়েছি। সব সময় তো প্রয়োজন নয় বলো, জিনিস কিনেই ঘর বাড়ি সাজাতে হবে। কিছু কিছু সময় একটু বুদ্ধি অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের ঘরে এমন অনেক জিনিস আছে যেটা দিয়ে আমরা ঘর বাড়ি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। আর কাউন্টার র্যাকটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করার পরে এই র্যাকটায় চলে এসেছি। যেই বাটিগুলোর মধ্যে মশলা আমি রেখেছিলাম সেই বাটিগুলো ধুয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখছি। আর তারপরে এখানে যেই সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর এই র্যাকটা বলতে পারো আমার এইরকম কাছের জিনিস রাখার জন্য ব্যবহার করে থাকি। তাছাড়াও এই র্যাকটার মধ্যে আমার যে মিক্সচারের বাটি সেগুলো থাকে, হামনদিস্তা বা হ্যান্ড চপার, সমস্তটাই এখানে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। তাহলে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমার রান্নাঘরটা কত সুন্দর দেখতে লাগছে। আমি সুন্দর বলবো না, তোমরাই বলবে কেমন লাগছে। আমি একজন মধ্যবিত্ত ঘরের বউ হয়ে আমার এই ছোট্ট রান্নাঘরটাকে কিন্তু এইরকম আমার ভালোবাসা দিয়ে আর বুদ্ধি দিয়েই বলতে পারো সাজিয়ে রেখেছি। তোমরা কমেন্টে জানিও কেমন দেখতে লাগছে আমার রান্নাঘরটা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে সুখে থেকো।